আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। শেখ হাসিনা একজন মিথ্যাবাদী। আপনারা টিভিতে অবশ্যই দেখছেন যে সে তার বাবার কাহিনী, মার কাহিনী, তার নিজের কাহিনী নিয়েই সারাক্ষণ ব্যস্ত ছিল টিভিতে। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। এখানে শেখ হাসিনা বলেছেন যে তার ছেলে ইহুদি নয়, সে খ্রিস্টান, খ্রিস্টান তাদের নাকি আহলে কিতাব। তাহলে তো সে আর মুসলমান নয়, সে একজন খ্রিস্টান এবং খ্রিস্টানের মা। ছেলে হয়েছে, নাম কি? বললাম নাম জয়। इसका मतलब क्या है? জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। এখানে হাসিনা বলেছে ছেলের নাম জয়, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। আসলে জয় মানে হলো যারা হিন্দু তারা জয় মা কালী, জয় মহারাজের জয় এগুলো বলে থাকে। এটা হিন্দু নাম, যদিও সে খ্রিস্টান নাম বলেছে। আর বলেছে নমরুদ পয়দা হ্যাঁ, আসলে সে নমরুদ, কারণ তার মধ্যে মুসলমানদের কোনো আচার আচরণ নেই। সে খ্রিস্টান ইহুদিদের মতো আচরণ করে, কাজেই সে একজন খ্রিস্টান এবং হাসিনা একজন খ্রিস্টানের মা। একমাত্র হিন্দুরাই বলে থাকে জয় মা কালী, জয় সরস্বতী, জয় মহারাজের জয়। আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলের বউর কথা বলে ফেলেছে। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর। হাসিনা জনগণকে বলতেছে যে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার নাকি এই মোবাইল দিয়েছে। কত বড় মৃত্যু, চিন্তা করেন। আপনারা যাদের যে মোবাইলগুলো আছে আপনারা সবাই নিজের টাকা কিনেছেন, যারা টাকা কিনেছেন, অথচ হাসিনা বলতেছে আওয়ামী লীগ সরকার দিয়েছে। কত বড় মৃত্যু, চিন্তা করেন। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায় রাখি, আমার রিজার্ভ ভালো থাকবে। হাসিনা বলেছে যে সে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবে, পানি বন্ধ করে দেবে। সব কি তার বাবার সম্পত্তি যে এগুলো সে বন্ধ করে দেবে? জনগণকে সে ভয় দেখায়। এইভাবে ভয় দেখে সে কতদিন ক্ষমতায় থাকতে পারছে আপনারা সবাই তো দেখছেন। হ্যাঁ, সব যেন তার বাবার সম্পত্তি, সে সবগুলো বন্ধ করে দেবে। আরে জনগণের তুমি চাকরানি, জনগণের সেবা করবা তুমি জনগণের ভয় দেখাও কেন? এই সকল সমস্ত সম্পত্তি জনগণের, তুমি কীভাবে ভয় দেখাও? কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট কি এইভাবে কথা বলে? জনগণকে সম্মান দেখিয়ে কথা বলে। আর তুমি কি কত নাম্বার, 14 নাম্বার প্রধানমন্ত্রী, তুমি এইভাবে ফাগল ছাগলের মতো কথা বলো? তোমার উপর জনগণের কোনো সমর্থন নাই। তুমি নিজের ক্ষমতায় জোরে তুমি গুন্ডাফানা দিয়ে দেশ চালাইছো, ক্ষমতায় এতদিন ছিলে। কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? কি অপরাধটা কি করেছি? তুমি পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ ঘটিয়েছ। সেখানে মেজর, কর্নেল, ব্রিগেডিয়ারদেরকে হত্যা করেছ। এটা কি তোমার অপরাধ নয়? তুমি নিরীহ মানুষদেরকে ধরে নিয়ে, যারা তোমার বিরুদ্ধে কথা বলতো, তোমার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে তুমি ধরে নিয়ে গুম করে ফেলতে। আর্মির বড় বড় অফিসারদেরকে তুমি হত্যা করেছো এবং অনেক নিরীহ মানুষকে তুমি গুম করেছো, আয়নাঘরে আটকে রেখেছো বছরের পর বছর এবং নির্যাতন করেছো। অনেক মানুষকে তুমি হত্যা করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছো। বিশ্ব ব্যাংকের যে রিজার্ভ টাকা ছিল সেটা লুট করেছো এবং দেশের অভ্যন্তরে যে ব্যাংকগুলো আছে সেইগুলো রিজার্ভ চুরি করেছো তুমি। এগুলো কি তোমার অপরাধ নয়? লগি বইটা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছো এবং হত্যার পর লাশের মুখে, শরীরে বিভিন্ন দিয়ে খোসা মেরে তুমি অত্যাচার জুলুম করছো লাশের উপর। এগুলো কি তোমার অপরাধ নয়? শাপলা চত্বরে হেফাজতের যেই সমাবেশ ছিল সেখানে তুমি ব্রাশ ফায়ার করে লক্ষ লক্ষ মানুষকে, হাজার হাজার মানুষকে হত্যা করেছো। সেটাকে তোমার অপরাধ নয়? এগুলো ছিল হাফেজ, কোরআনে হাফেজ। এই কোরআনে হাফেজদেরকে তুমি ভারতীয় গুন্ডা বাহিনী দিয়ে হত্যা করেছো, তোমার নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে হত্যা করেছো। এগুলো কি তোমার অপরাধ নয়? বিভিন্ন আলেম ওলামাকে তোমরা গুম করে রেখেছো বছরের পর বছর এবং অনেকের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। আয়নাঘরের মধ্যে মানুষকে বন্দি রেখে তুমি বছরের পর বছর নির্যাতন করেছো। ন্যূনতম সুযোগ সুবিধাও তাদেরকে দাও নাই, তাদেরকে অনাহারে রেখেছো এবং তাদের উপর বিভিন্নভাবে টর্চার করেছো। বাংলাদেশের ভূখণ্ডে ভারতকে জমি দিয়ে তুমি দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছো।
তুমি হলো ভারতীয় রাজাকার। তুমি জামাতে ইসলামের বড় বড় আলেম ওলামাদেরকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছো। এগুলো কি তোমার অপরাধ নয়? আলেম ওলামা যদি ভালো না হয়, তুমি আমার মতো কুত্তা রাখি ভালো নাকি? এগুলো কি তোমার অপরাধ নয়? তুমি সালাউদ্দিন কাদেরের মতো একজন বিশিষ্ট রাজনীতিবিদকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছো। এগুলো কি তোমার অপরাধ নয়? তুমি সিলেটের ইলিয়াস আলীকে তুমি গুম করে হত্যা করেছো, তার লাশ শেষ পর্যন্ত তার লাশও ফেরত দাও নাই। এগুলো কি তোমার অপরাধ নয়? এগুলো কি তোমার ভালো গুণ, ভালো কাজ? বাংলার জনগণের মধ্যে তুমি একজন কুখ্যাত শেখ হাসিনা হিসেবেই তোমাকে মনে রাখবে। দেশের মানুষের কাছে তুমি একজন কুখ্যাত ব্যক্তি হিসেবেই আজীবন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছো। জাতি তোমাকে ঘৃণাভরে স্মরণ করবে সবসময়। আমার পাওয়ার চাই, আমি দেশের উন্নতি করতে চাই, সাফ কথা আমার। তুমি দেশের উন্নতি করতে চাও, সাফ কথা, এটা মানলাম, কিন্তু মানুষকে গুম করে খুন করে তুমি কি উন্নতি করবে? কার জন্য উন্নতি করবে? মানুষকে যদি মেরে ফেলো, গুম করে ফেলো, খুন করে ফেলো, তাহলে তুমি কার জন্য উন্নতি করবে? এটাকে উন্নতি বলে? আসলে উন্নতির নামে যে তুমি লুটপাট করতেছো সেটা জনগণ বুঝে। বিদ্যুৎ শতভাগ দিয়ে কমায় ওই 28 ভাগে নিয়ে আসবো। এছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু আমি করি তো, আমাদের বাসায় করে। তুমি বলেছো যে তেল ছাড়া তোমার ঘরে রান্না হয়। তুমি বড় মিথ্যাবাদী, একজন ভণ্ড। তুমি তেল ছাড়া রান্না করো, এই দেশের 18 কোটি মানুষ কি দেখে না জানে যে তুমি তেল ছাড়া রান্না করো? কেন এই মিথ্যা কথাগুলো বলো? মানুষের সাথে ধোঁকাবাজি, এই সমস্ত ধোঁকাবাজি ভণ্ডামি বন্ধ করো। তুমি নিজে ঠিকই বিলাসিতায় দিন কাটাচ্ছ, আর জনগণকে বলছো যে তেল ছাড়া রান্না হয়, তোমার ঘরে তেল ছাড়া রান্না চলে। মিথ্যুক। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। তুমি একটার পর একটা মিথ্যা যুক্তি দিয়ে যাচ্ছ। তোমার এই ভণ্ডামি ছাড়ো। মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হয়, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি তুমি খাও, কিন্তু দেশের জনগণকে তুমি বেগুনি মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াবে কেন? তুমি বিলাসবহুল জীবনযাপন করে বিলাসিতায় দিনরাত কাটাচ্ছ, আর জনগণকে বলতেছে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবার জন্য। কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান কি এই ধরনের কথা বলতে পারে? এগুলো কি তোমার অপরাধ নয়? জনগণের সাথে ভণ্ডামি করছো বারবার। মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। তুমি হলে বিশ্বের 1 নাম্বার মিথ্যাবাদী। তুমি বলেছো যে মানুষ মাংস খেতে চায় না। কিভাবে তুমি জানলে, বা কোন সময় মানুষ, 18 কোটি মানুষ কখন তোমাকে গিয়ে এই কথা বলছে যে তারা মাংস খেতে চায় না? মিথ্যুক। দেশের মানুষ মাংস খেতে চায় কিন্তু পায় না। তুমি মাংসের বাজারে সিন্ডিকেট করে রেখেছো, তোমার গুন্ডা ফান্ডা দিয়ে মাংসের বাজার সিন্ডিকেট করে রাখছো, আর এই জন্য তারা মাংস খেতে পায় না। আর তুমি বলছো যে তারা মাংস খেতে চায় না। বন্ড কোনখানে? তুমি তো ঠিকই বিলাসিতায় জীবনযাপন করছো, মাংস গোস্ত সবই খাচ্ছ, আর জনগণ সাধারণ ন্যূনতম ডাল ভাত খাবে সেটাও পারতেছে না তোমার গুন্ডা ফান্ডার জন্য, তোমার বন্ডামির কারণে। মিথ্যুক। আবার ডিম নিয়ে শুরু করলো, ঠিক আছে, এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সহজে নষ্ট হবে না। জুস মেড অফ আমরা, এ পপুলার লোকাল ফ্রুট। For the past and for the future. আমরা তো অত পড়াশোনা করি নাই, আমি তো নিয়ে বাংলার ছাত্রী, তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? খুবই খারাপ অবস্থা, মানে একে নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটুরু রেখে হাসপাতালে যান, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। তো বাবা মা সব হারিয়েছে, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। যাক, আমি আর কিছু বলতে পারি না, এইগুলি এক একদিন দেখি আর
অভিনয় কম করো পিউ। তুমি বলেছো স্বজন হারানোর বেদনা তুমি বুঝো। তুমি যে কত মানুষের, কত মায়ের বুক খালি করেছো সেটা দেশের জনগণ জানে। আর তুমি অভিনয় করে বলছো যে স্বজন হারানোর বেদনা তুমি বুঝো। তুমি যদি স্বজন হারানোর বেদনাই বুঝো, তাহলে সেনাবাহিনী দিয়ে, তোমার গুন্ডা বাহিনী দিয়ে শত শত মানুষকে তুমি, শত শত মায়ের বুক খালি করেছো তুমি। তোমার গুন্ডা পান্ডা শত শত মানুষকে খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে। একজন রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করবো। পাকা পাকা কথা শুনতে হয়, আমি ওটা শুনতে রাজি না। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। আমরা তো ভুলে যাই। বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয়, তাহলে মানুষের একটু মনে থাকবে যে না, লোডশেডিং আছে। তোমার কথায় প্রমাণিত হয় যে তুমি বিদ্যুৎ নিয়েও সিন্ডিকেট করেছো। জনগণ বিল মাসের পর মাস বিল ঠিকই দিচ্ছে, মাসে মাসে বিল ঠিকই দিচ্ছে, অথচ তুমি লোডশেডিং দেখিয়ে, তুমি বলতেছো যে লোডশেডিং দিয়ে যেন বিদ্যুৎ বন্ধ করে জনগণ বুঝাই দেয় বিদ্যুতের কথা। তুমি যে বিদ্যুৎ নিয়ে সিন্ডিকেট করছো এটাই প্রমাণ নিজের মুখে তুমি প্রমাণ করলে, স্বীকার করলে। কারণ জনগণ তো মাসে মাসে বিদ্যুতের বিল দিচ্ছে এবং তুমি 3 গুণ 4 গুণ বেশি বিল নিয়েছো সিন্ডিকেট করে। लेकिन दीदीमणि एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তোমার ভালোবাসা মানে জনগণের যন্ত্রণা, সেটা তো জনগণ সত্যি বুঝে। তাই জনগণ তোমাকে সবসময় মনে রাখবে কুখ্যাত শেখ হাসিনা হিসেবে। অভিনয় কম করো পিও। এখন কান্না করছো কেন? তুমি বলছিলে এক সময় পালাবে না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাবে না, শেখ হাসিনা পালায় না। এখন কেন পালাচ্ছ? এখন কেন চোখের জল ঝরছে তোমার? এখন তোমার ভারতীয় দাদার কাছে তুমি চলে যাচ্ছ। তুমি তো বলছো যে পালাবে না, এখন তো পালাবার রাস্তাও পাও নাই। তুমি একজন ভারতীয় রাজাকার। এতদিন যা করেছো শুধু তোমার নিজের জন্য আর ভারতের জন্য করেছো। তোমার মধ্যে কোনো দেশপ্রেমিক নাই। তোমার মধ্যে আছে হিংসা বিদ্বেষ, দেশের জনগণের সাথে আর প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক রাখা। তুমি একজন ভারতীয় রাজাকার। শেখ হাসিনা পালায় না বলে ঠিকই পালাতে হয়েছিল, তবে পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে তাকে। আবার বেদনা হচ্ছে কত কষ্টে। নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা পালায় না। নানান ঘটনায় আলোচিত ছিল 2024 সাল। শেখ হাসিনা পালায় না বলেও পালিয়ে গেলেন তিনি। শেষ পর্যন্ত অহংকারী রাজাকার হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন ভারতে। না পালিয়ে মির্জা ফখরুলের ঠাকুরগাঁয় বাসায় যেতে চেয়েছিলেন ওবায়দুল কাদের, সেটাও হলো না। বছর জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কিছু ডায়লগ ভাইরাল হয়। চলুন এক নজরে দেখে আসি বছরের ভাইরাল কিছু ডায়লগ। আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। শেখ হাসিনার পাশে ছাত্রলীগ থাকবে বলেছিল, এখন কোথায় তারা? ছাত্রলীগ এখন কোথায়? পাশে থাকলো না। কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে, তখন ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন চালায় আওয়ামী লীগ সরকার। ইন্টারনেট বন্ধ থাকার সময় গুঞ্জন উঠতে থাকে শেখ হাসিনা দেশ ছেড়ে স্পেনে পালিয়ে গেছেন। পরে 24 জুলাই ব্যবসায়িক নেতাদের সাথে এক বৈঠকে তিনি বলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে যখন দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা, তখন সামাজিক মাধ্যমে তার এই ডায়লগ ভাইরাল হয়ে যায়। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পেছনের দরজা দিয়ে পালাতে হলো, কিন্তু তাও সে পালাবার রাস্তা পায়নি। তাকে আকাশপথে পালাতে হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, পাপের প্রায়শ্চিত্ত বুক করতে হয়। পালানো নিয়ে আরেক বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 2023-এর জানুয়ারিতে এক জনসভায় ওবায়দুল কাদের বলেছিলেন, পালাবো না, দরকার পড়লে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। 5 আগস্ট সরকার পতনের পর যখন গা ঢাকা দেন ওবায়দুল কাদের, তখনও আরেক অহংকারী ওবায়দুল কাদের বলেছিল,
পালাবো না, প্রয়োজনে ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওর বাড়ি থেকে উঠবে। এখন তাকে তো কোথায় পাওয়া যাচ্ছে না, এমনকি ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতেও পাওয়া যাচ্ছে না। তাহলে সে কোথায় গেল? সে পালিয়ে, শেষ পর্যন্ত তাকে পালিয়ে যেতে হলো, কিন্তু সে বলছিল যে পালাবে না। এত বড় অহংকারের কথা, অহংকার পতনের মূল, তিনি প্রমাণ করলেন। বেশ আলোচনায় আসে তার এই বক্তব্য। এমনকি স্বয়ং মির্জা ফখরুলও তাকে আমন্ত্রণ জানান তার বাসায় আসার জন্য। আপনি কি আপনার বাসায় আমাকে যাবেন? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন, আমার বাসায় আসেন। এখন ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদেরকে খুঁজছেন যে আসেন, আমার বাড়িতে আসেন। পালিয়ে রইলেন কোথায়? আপনি বলছিলেন যে পালাবেন না, এখন পালিয়েছেন কেন? আসেন, আমার বাড়িতে আসেন। কিন্তু ওবায়দুল কাদের আসছেন না, তিনি পালিয়ে আত্মগোপনে আছেন। এখন অহংকার পতনের মূল। ছাত্র আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ হয়, তখন বিগত সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তার এই বক্তব্যটিও বেশ আলোচনায় আসে। 2024 সালের ছাত্র আন্দোলনে জুনায়েদ আহমেদ পলক বলেছিল, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আসলে সে ইন্টারনেট বন্ধ করে দিয়ে বলছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা এখন কি বলতে পারি? আমরা বলতে পারি পলককে গ্রেফতার করা হয়নি, পলক গ্রেফতার হয়ে গেছে। শেখ হাসিনার আরও একটি ডায়লগ ব্যঙ্গাত্মকভাবে বেশ জনপ্রিয় হয়। স্বজন হারানোর বেদনা যে কত কষ্টের, তা আমার চেয়ে ভালো আর কে জানে। প্রতিটি বক্তব্য বা ভাষণের শুরুতে তিনি এই বাক্যটি ব্যবহার করতেন। সবশেষ 17 জুলাই জাতির উদ্দেশ্যে দেয়া তার শেষ ভাষণে কালো শাড়ি পরেও তিনি একই কথা বলেন। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি জানে। তার এই বক্তব্যের সাথে আরও একটি বক্তব্য জুড়ে দেয় নেটিজেনরা। নাটক কম করো প্রিয়, আর মুহূর্তেই একসঙ্গে ভাইরাল হয় এই দুটি ডায়লগ। ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। হাসিনা, তুমি বলেছো যে বিদায়ের সময় বলেছো যে স্বজন হারানোর বেদনা আমি বুঝি। আসলে তোমার এটা স্বজন হারানোর বেদনা নয়, এটা তোমার গদি হারাবার বেদনা। তুমি গদি হারাবার বেদনা যে কত কষ্টের তা তুমি এখন বুঝতে পারছো। 29 জুলাই আরও একটি কথা বলেছিলেন শেখ হাসিনা। দেশবাসীকে তিনি ধৈর্য ধরতে বলেছিলেন আর দোয়া করতে বলেছিলেন যেন জালিমের হাত থেকে বাংলাদেশ রক্ষা পায়। আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর 7 দিনের মাথায় পতন হয় শেখ হাসিনার। তখন তার এই বক্তব্য প্রচার করে নেটিজেনরা বলেন শেখ হাসিনার দোয়া কবুল হয়েছে। শেখ হাসিনা বলেছিল ধৈর্য ধরতে জনগণকে এবং জালিমের ইয়া থেকে রক্ষার জন্য দোয়া করার জন্য। এই কথা ঠিকই বলেছে যে আল্লাহ জালিমের হাত থেকে, শেখ হাসিনার মতো জালিমদের হাত থেকে, আওয়ামী লীগের মতো জালিমদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। হাসিনার খুনি রাজাকার হাসিনার পতনের মাধ্যমে দেশকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কল করে নেটিজেনরা তাকে ডাকা শুরু করেন হাউন আঙ্কেল। একই কাণ্ড, হাউন আঙ্কেল কাঁদছেন কেন? অনেক ছাত্র জনতাকে সে গুলি করে হত্যা করেছিল 24 আগস্টে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি কিছু অরাজনৈতিক বক্তব্য ভাইরাল হয় এবছর, যার মধ্যে অন্যতম একটি ছিল এই ডায়লগটি। মাহফিল চলাকালীন সভায় এক মুরব্বী উঠে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তাকে উঠতে নিষেধ করেন। আর ভাইরাল হয়ে যায় তার এই ডায়লগটিও। এগুলো ছাড়াও বছর জুড়ে আলোচনায় ছিল আর বেশ কিছু ডায়লগ, যেমন বিচারপতি মালিকের রাবিশ কথা বলবেন না, ছাত্রলীগ নেত্রীর 7 মিনিটে ঢাকা খালি করার হুমকি, বা ছাত্রলীগ সভাপতির ফু দিয়ে আন্দোলনকারীদের উড়িয়ে দেওয়ার হুমকি। আন্দোলন চলাকালীন বা আন্দোলনের পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এসব ডায়লগ কিছুটা হলেও বিনোদন দিয়েছে দেশের সাধারণ মানুষদের। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।